আজ কোনো সাধারণ মুভির গল্প নয়। আমেরিকা ও আফগানিস্তানের যুদ্ধের মাঝে তালিবান অ্যাটাক থেকে বেঁচে ফেরা এক স্টাফ সার্জেন্টের ভয়ানক ঘুরে দাঁড়ানোর কাহিনী। মৃত্যুর সময় তার ভাইকে দেওয়া এক প্রতিশ্রুতি কিভাবে তাকে ভয়ানক জীবনযুদ্ধ জয় করে পৃথিবীকে রক্ষা করতে তৎপর করে তুলেছিল, সেই গল্প নিয়ে চলো শুরু করা যাক আজকের মুভি ওয়ার মেশিন। আমেরিকা ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। কান্দাহারে গড়ে উঠেছে একটা আমেরিকান মিলিটারি বেস। সেইখানেই একজন সার্জেন্ট তার ভাইয়ের ভেঙে পড়া কনভয় ঠিক করতে এসে পৌঁছলে জানায় তারা কান্দাহার থেকে দেশে ফিরে গেলে একসাথে আর্মি রেঞ্জার্সে যোগ দেওয়ার জন্য আবেদন করবে। এই বছরের জুন থেকে শুরু হবে ট্রেনিং, তাই হাতে বেশি সময় নেই। তবে তার দাদা মানে স্টাফ সার্জেন্ট ভাইয়ের সাথে সহমত না হয়ে বলে তার এখন রেঞ্জার্স হওয়ার বয়স পেরিয়ে গেছে। যদিও ভাই জোড়াজুড়ি করতে থাকলে শেষমেশ সে স্টাফ সার্জেন্ট হতে রাজি হয়ে যায়। তারা একবার এখান থেকে বেরোতে পারলে সোজা যাবে রেঞ্জার্স ট্রেনিংয়ের জন্য, যা মোটেই সহজ হবে না। ছোটবেলার স্বপ্ন হয়তো পূরণ হতে চলেছে, তাই দুজন প্রচণ্ড খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরলে তালিবান গোষ্ঠী মিলিটারি বেসের উপর ভয়াবহ আক্রমণ করে। আচমকা হামলায় স্টাফ সার্জেন্ট সহ প্রত্যেকে গুরুতর আহত হওয়ার সাথে অনেক সেনা মারা যায়। তার ভাইয়ের অবস্থাও খুবই খারাপ। তখনই স্টাফ সার্জেন্টের চোখ খোলে। আসলে 2 বছর আগে ঘটে যাওয়া কান্দাহার মিলিটারি অ্যাটাকের প্রতিটা স্মৃতি এখনো তার মনে গেঁথে আছে। চোখ বন্ধ করলেই তার মনে পড়ে যায় তালিবানদের ভয়াবহতা, কারণ ওই মিসাইল অ্যাটাকে তার ভাই মারা গেছিল। তবে সে তার ভাইকে শেষবার কথা দিয়েছিল তারা একসাথে রেঞ্জার্সের জন্য আবেদন করবে। বড় দাদা হিসেবে ভাইয়ের অধরা স্বপ্ন পূরণ করতে আজ সে অনেক আর্মিদের সাথে যাচ্ছে আমেরিকার এক ঘন জঙ্গল ও দুর্গম পাহাড়ের কোলে অবস্থিত 75th রেঞ্জার বেসে যোগ দেওয়ার জন্য। এখানে রেঞ্জার্সের প্রশিক্ষণ দেওয়া হয়। যদিও এইটা তার প্রথমবার নয়, এর আগেও সে 4 বার চেষ্টা করেছে রেঞ্জার্স হবার, তবে কোনোবারে সে মেডিকেল টেস্টে পাশ করতে পারে। আর এখন তার যা বয়স তাতে এটাই হচ্ছে তার কাছে শেষ সুযোগ। বেসে পৌঁছলে প্রধান প্রশিক্ষক সার্জেন্ট শেরিদান ও ফার্স্ট সার্জেন্ট টরেস সবার থেকে তাদের ব্যক্তিগত জিনিসপত্র বাজেয়াপ্ত করে তাদের সবাইকে একটা করে ব্যাচ দেয়, কারণ বেসে তাদের কোনো নাম থাকবে না, সবাইকে ব্যাচ নাম্বার দিয়েই ডাকা হবে। 2 বছর আগের কান্দাহার বেসের স্টাফ সার্জেন্টের ব্যাচ নাম্বার দেওয়া হয় 81 এবং সে একজন দক্ষ মিলিটারি অফিসার হওয়ায় তাকে টিম লিডার হওয়ারও প্রস্তাব দেওয়া হয়। কিন্তু নাম্বার 81 স্পষ্ট জানিয়ে দেয় সে টিম লিডার হবে না। সবাইকে ব্যাচ নাম্বার দেওয়া শেষ হলে ফার্স্ট সার্জেন্ট টরেস সবাইকে জানিয়ে দেয় পরবর্তী 8 সপ্তাহ ধরে তাদের বিভিন্ন কঠিন টাস্ক পূরণ করতে হবে এবং একের পর এক চ্যালেঞ্জ এইভাবে পাস করতে হবে। আর একদম শেষে তাদের ডেথ মার্চ নামে 24 ঘন্টার সবথেকে চ্যালেঞ্জিং মিশনে পাঠানো হবে এবং যে বা যারা ওই ডেথ মার্চ মিশন পাস করে ফিরে আসবে তারাই হবে রেঞ্জার্স। প্রতি সপ্তাহের শেষে যারা বিভিন্ন টাস্ক পূরণ করতে পারেনি তাদের এলিমিনেট করে দেওয়া হবে। অতঃপর শুরু হয় তাদের রেঞ্জার্স হবার মিশন। একের পর এক কঠিন টাস্ক, দিন রাত, রোদ হোক বা বৃষ্টি, তাদের ট্রেনিংয়ে কোনো বিরতি নেই। এইভাবে প্রায় 4 সপ্তাহ পেরিয়ে যায়। এতদিনে অনেকে ট্রেনিং থেকে এলিমিনেট হয়ে গেছে, তবে নাম্বার 81 প্রত্যেকটা টাস্ক খুব ভালোভাবে পাস করেছে। এমনকি এখন পুরো গ্রুপের মধ্যে সে টপ পারফর্মার। এক রাতে ডিনারের সময় 4 সপ্তাহ ধরে নাম্বার 81কে একা খেতে দেখে নাম্বার 60 সহ আরও কয়েকজনের মনে তার ব্যাপারে কৌতূহল জাগলে নাম্বার 44 জানায় 2 বছর আগে সে আফগানিস্তানে ছিল কান্দাহার বেসকে সাপোর্ট করার জন্য। তবে হঠাৎ তালিবানদের অ্যাটাকে বেসের সবাই মারা গেলেও সে বেঁচে যায় এবং তার এই বীরত্বের জন্য তাকে সিলভার স্টার দেওয়া হয়। মানে বোঝাই যাচ্ছে নাম্বার 81 কেন এতদিন ধরে সব কটা টাস্ক খুব সহজে পাশ করে যাচ্ছে। তখনই তারা খবরে দেখে যে পৃথিবীর দিকে হঠাৎ ধেয়ে আসছে একটা উল্কাপিণ্ড, যা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে। তবে নাসা সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য মিথ্যে খবর ছড়াচ্ছে ভেবে তারা কেউ এতে পাত্তা দেয় না। এইরকমভাবেই আরও 3 সপ্তাহ কেটে গেলে চলে আসে অন্তিম সপ্তাহ। এই সপ্তাহের প্রত্যেকটা মিশন পাশ করতে পারলেই তাদের পাঠানো হবে ডেথ মার্চ মিশনে এবং সেইটা পাশ করলে তারা হতে পারবে রেঞ্জার্স। এতদিনে প্রতিযোগীর সংখ্যা প্রচুর কমে গেছে, কিন্তু 7 সপ্তাহ ধরে চলতে থাকা মিশনে এখন সবাই ক্লান্ত। তবুও শেষ পর্যায়ে এসে কেউ হার মানতে রাজি নয়। সপ্তাহের শুরুতেই তাদের একটা মিশন দেওয়া হয়,
যেখানে প্রত্যেককে জলের নিচে শ্বাস আটকে ভারী ওজন নিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু মিশন শুরু হওয়ার সাথেই নাম্বার 81 বাদে সবাই পুল থেকে উপরে উঠে আসে এবং প্রতিযোগিতা থেকে এলিমিনেট হয়ে যায়। এদিকে জলের নিচে 81 আর এগিয়ে যেতে পারে না। সে শ্বাস ধরে রাখতে পারছে না, কিন্তু তার মনে পড়ে যায় কান্দাহার বেসের দুঃস্বপ্ন, তার ভাইয়ের ব্যাপারে। কিভাবে সে 10 মাইল তার ভাইকে কাঁধে করে মেডিকেল সাপোর্ট খোঁজার জন্য চেষ্টা করেছিল, সেদিন কাউকেই সে পাশে পায়নি। এটা ভেবে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে জলের নিচে এগিয়ে যেতে থাকলে এক পর্যায়ে এসে সে হার মানে। তার হাত থেকে পড়ে যায় 2টো ডাম্বেল এবং সে জলের নিচেই অজ্ঞান হয়ে যায়। তৎক্ষণাৎ তাকে জল থেকে তুলে তার প্রাণ বাঁচালে টরেস ও শেরিদান তাকে অফিসে ডেকে পাঠায়। তারা তাকে জানায় যে 7 সপ্তাহ ধরে প্রতিটা মিশন পাশ করার সাথে তার রেকর্ড ভালো হলেও তার মানসিক অবস্থা ঠিক নয়। সে দলের বাকিদের সাথে ঠিকমতো মিশতে পারে না, কারোর সাথে কথা বলে না, রাতেও ঠিকঠাক ঘুমোয় না, কারণ তার ভাইয়ের মৃত্যু এখনও তাকে পিছু করে যাচ্ছে। তাই টরেস ও শেরিদান সন্দেহ করে যে তার হয়তো পিটিএসডি আছে এবং তাকে কিছুদিন বিশ্রাম নেওয়ার জন্য প্রশিক্ষণ ছেড়ে দিতে বলা হয়। তবে নাম্বার 81 প্রশিক্ষণ ছেড়ে যেতে রাজি না হলে সার্জেন্ট টরেস ও শেরিদান তাকে ডেথ মার্চ মিশনের জন্য টিম লিডার বানিয়ে দেয়। শেষ মিশনটা পূরণ করে ফিরে আসতে পারলে সে হয়ে যাবে একজন রেঞ্জার্স। টরেস ডেথ মার্চ মিশনের জন্য যারা পাশ করেছে তাদের পুরো মিশনের সম্পর্কে এতক্ষণে জানায়। তাদের মিশন হচ্ছে 24 ঘন্টা ঘন জঙ্গলের মধ্যে একটা গোপন যুদ্ধ বিমান খুঁজে বের করে ধ্বংস করার পাশাপাশি তার পাইলটকে উদ্ধার করতে হবে, যে জঙ্গলের পাশে একটা গ্রামে বন্দী। সেইখানে ইনস্ট্রাক্টররা শত্রুপক্ষের মতো করে তাদের উপর হামলা করতে পারে, কিন্তু তারা পাল্টা আক্রমণ করতে পারবে না, কারণ তাদের রাইফেলে কোনো গুলি থাকবে না। তবে তাদের কাছে একটা রেডিও থাকবে, যার মাধ্যমে তারা বেসের সাথে যোগাযোগ করতে পারবে। সাথে দেওয়া হবে একটা কম্পাস বিমান খুঁজে বের করার জন্য। পুরো মিশনের জন্য নাম্বার 81 হচ্ছে টিম লিডার ও নাম্বার 7 সেকেন্ড ইন কমান্ড। মিশন চলাকালীন শত্রুপক্ষের দ্বারা যদি 81 আহত হয় তাহলে তার সাথে সবাই মিশনে ফেল করবে এবং বাড়ি ফিরে যাবে। এরপর 2টো হেলিকপ্টার তাদের প্রত্যেককে জঙ্গলের গভীরে নামিয়ে দিলে শুরু হয় তাদের মিশন। নাম্বার 57 কম্পাস দেখে জানায় যে তাদের এইখান থেকে পশ্চিম দিকে 20 কিলোমিটার যেতে হবে। 57-এর কথা অনুযায়ী সবাই পশ্চিম দিকে যেতে শুরু করলে ধীরে ধীরে দিন পেরিয়ে রাত নেমে আসে। সারাদিনের ক্লান্তির পর নাম্বার 81 সহ বাকিরা 20 মিনিট বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলে তখনই হঠাৎ আকাশে এক অদ্ভুত বিস্ফোরণ হয় এবং প্রচণ্ড দ্রুত বেগে কিছু একটা বেরিয়ে যায়। সবাই ভাবে যে তাদের মিশনকে আরো কঠিন করার জন্যই হয়তো ইনস্ট্রাক্টররা ইচ্ছাকৃতভাবে বিস্ফোরণ ঘটিয়েছে। তাই তারা অবাক না হয়ে নাম্বার 81-এর নির্দেশে সবাই আবার চলতে শুরু করে। পরের দিন সকালে তারা একটা নদীর পাশে এলে লক্ষ্য করে নদীর ওই পারে পড়ে রয়েছে একটা অদ্ভুত ধরনের এয়ারক্রাফট। তারা ভাবে যে এইটাই হয়তো হচ্ছে মিশনের গোপন বিমান। তাই নাম্বার 81 সবাইকে নিয়ে পরিকল্পনা করে যে কিভাবে তারা বিমানটিকে ধ্বংস করবে এবং কিভাবে তারা পাশের গ্রাম থেকে পাইলটকে উদ্ধার করবে। তবে এমন সময় 57 লক্ষ্য করে যে তার কম্পাস অনুযায়ী টার্গেট এখনো বেশ কিছুটা দূরে। হয়তো তার কম্পাসের ভুল। এছাড়াও নাম্বার 111 জানায় যে বেস থেকে যে রেডিও দেওয়া হয়েছিল সেইটা নাকি এখন আর কাজ করছে না। সবাই ভাবে এইটা হয়তো মিশনের অংশ, তাদের মিশনকে আরো কঠিন করতে। এই কারণে এগুলোকে গুরুত্ব না দিয়ে নাম্বার 81-এর পরিকল্পনা মতো বিমানের দিকে এগিয়ে যেতে থাকলে নাম্বার 81 একটু দূরে একটা অদ্ভুত জলজলে বস্তু দেখতে পেলে সে টিমের বাকিদের বিমানকে ধ্বংস করার নির্দেশ দিয়ে চলে যায়। বস্তুটা ঠিক কি হতে পারে তা দেখতে সে 100 মিটার মতন সামনে গেলেই দেখতে পায় যে ওই বস্তুটার অন্য কিছু নয়, বরং একটা ভাঙা বিমান। অর্থাৎ এইটাই ছিল মিশনের অর্ডার অনুযায়ী গোপন বিমান। তাহলে ওই আগেরটা কি? সে আগের বিমানটা ধ্বংস করতে সবাইকে বারণ করতে গেলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ সে চলে আসা মাত্রই তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী টিমের বাকিরা বিস্ফোরক দিয়ে বিমানটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু অদ্ভুতভাবে বিমানটির কোনো ক্ষতি হয় না, বরং সেটা এক বিশাল ওয়াকিং মেশিনে পরিণত হয়ে টিমের সবাইকে লেজার দিয়ে স্ক্যান করে এবং তাদের উপর আক্রমণ করতে শুরু করে। এই আকস্মিক অ্যাটাকে অনেকেই মারা যায় এবং বাকিরা ভয় পাহাড়ের পিছনে আশ্রয় নেয়, কারণ তাদের রাইফেল ফাঁকা, তাদের কাছে প্রতিরোধ করার মতন কিছুই নেই।
এতক্ষণে নাম্বার 81 এখানে চলে এলে সে ওয়াকিং মেশিনের ভয়াবহতা থেকে বুঝতে পারে তারা অনেক বড় ভুল করে ফেলেছে। তবে এখন সেটা নিয়ে ভাবার সময় নেই। যারা বেঁচে ছিল তাদের কোনো রকমে উদ্ধার করে পাহাড়ের খাদের কাছাকাছি চলে আসলে তখন এই মেশিনটা তাদের দিকে একটা মিসাইল ছুঁড়ে মারলে কিছু বুঝে ওঠার আগে বিস্ফোরিত হয়ে সবাইকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। এতে আরও কয়েকজন মারা যায় এবং বাকিরা গুরুতর আহত হয়। নাম্বার 81-এর তখন মনে পড়ে যায় কান্দাহার অ্যাটাকের দৃশ্য। সেখানকার পরিস্থিতি এইখানকার চেয়ে খুব একটা আলাদা তো ছিল না, তবে এখন সে টিম লিডার, তাই সে তাড়াতাড়ি নিজেকে স্টেবল করে যারা আহত হয়েছে তাদের সামলানোর চেষ্টা করে। এমন সময় লক্ষ্য করে যে সেকেন্ড ইন কমান্ড নাম্বার 7-এর পা মারাত্মকভাবে জখম হয়েছে। তবে এখন এই পরিস্থিতি থেকে বেরোতে হলে তাদের প্রয়োজন রেডিওর, তাদের যোগাযোগ করতে হবে বেসের সাথে। তাই নাম্বার 81 রেডিও অপারেটর নাম্বার 111-এর খোঁজে কোনোভাবে পাহাড়ের উপরে গেলে দেখে সেও মারা গেছে। মানে তারা কোনোভাবেই আর বেসের সাথে যোগাযোগ করতে পারবে না। সেখানে আশেপাশে পড়ে রয়েছে আরও অনেক মৃতদেহ। এখন শুধু বেঁচে 7 জন, নাম্বার 81, 7, 15, 44, 109, 96 এবং 23। তখনই পাহাড়ের উপরে ওয়াকিং মেশিনটা চলে এলে নাম্বার 81 লুকিয়ে নিচে এসে সবাইকে জানায় যে মেশিনটা এখন তাদের ফলো করতে শুরু করেছে। সে যদি একবার এখানে চলে আসে তাহলে সবাইকে স্ক্যান করে তাদের কেউ মেরে ফেলবে, তাই এখনই তাদের পালাতে হবে। ফলে নাম্বার 81-এর নির্দেশে সবাই ফাঁকা রাইফেলগুলো ফেলে দৌড়িবে পাহাড় থেকে নিচে নামতে থাকলে সবাই নেমে যাওয়ার পর একদম শেষে নামার চেষ্টা করে 96। তবে সে নামার আগেই নাম্বার 81 দেখে যে তার হাতে থাকা কম্পাসটা হঠাৎ অদ্ভুতভাবে ঘুরছে, আর তখনই ওয়াকিং মেশিন এসে নাম্বার 96-কে স্ক্যান করে তাকে নৃশংসভাবে শেষ করে দড়িটা ছিঁড়ে পাহাড়ের নিচে বাকিদের স্ক্যান করার চেষ্টা করে। তবে সময় মতন তারা লুকিয়ে পড়লে ওয়াকিং মেশিন তাদের কাউকে খুঁজে পায় না। কিন্তু নাম্বার 7-এর পায়ের খানিকটা অংশ বেরিয়ে থাকলে ওয়াকিং মেশিনের র্যাডারে এলে সেটা আবার তাদের দিকে ক্রমাগত গুলিবর্ষণ করতে থাকলে নাম্বার 81 সবাইকে নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু মেশিনটা তাদের দিকে একের পর এক অ্যাটাক করতে থাকে। তবে কোনো রকমে তারা মেশিনের র্যাডার থেকে পালিয়ে পাহাড়ের উপরে খানিকটা নিরাপদ জায়গায় এসে পৌঁছায়। যদিও এখনো কেউ বুঝতে পারছে না যে এই মেশিনটা কি, মেশিনটা কোথা থেকে এলো, আর সেইটা মিলিটারিদের কেন আক্রমণ করছে। কেউ ভাবে এইটা হয়তো চীন বা রাশিয়ার চাল, কেউ ভাবে মেশিনটা হয়তো তাদের মিশনারি অংশ। তবে নাম্বার 81 এতক্ষণে তাদের জানায় যে ওয়াকিং মেশিনটা আসলে তাদের লক্ষ্য ছিল না, তাদের লক্ষ্য ছিল পশ্চিমে আরও 100 মিটার দূরে। তবে মেশিনটার মধ্যে এমন কিছু আছে যা কম্পাস নষ্ট করে দিচ্ছে, আর তাই তারা আসল বিমানটি বিস্ফোরণ না করে ওয়াকিং মেশিনকে টার্গেট করেছিল। এবং তার পরের অবস্থা তো আর বলার মতো নয়। এখন যদি তারা এখানে থাকে তাহলে মৃত্যু শুধু সময়ের অপেক্ষা। তাই তাদের যেভাবেই হোক ইনস্ট্রাক্টর মানে যারা শত্রুপক্ষ হিসেবে তাদের হামলা করত তাদের বেসে যেতে হবে, হয়তো তাদের কাছে রেডিও সিগন্যাল পাওয়া যাবে। এদিকে নাম্বার 7-এর অবস্থা আরও খারাপ হতে শুরু করলে তাকে স্ট্রেচারে করে সবাই ইনস্ট্রাক্টরদের বেসে যাওয়ার জন্য রওনা দিলে তারা একটু দূরে একটা নদীর কিনারায় এসে পৌঁছয়। ইনস্ট্রাক্টরদের বেসে যেতে হলে তাদের এই নদী পেরোতে হবে, কিন্তু এটা তো পাহাড়ি নদী। এই স্রোত এতটাই প্রবল যে সাঁতরে ওই পারে যাওয়ার চেষ্টা করলে নদী তাদের ভাসিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু হার মানলে তো চলবে না, তাই নাম্বার 81 সিদ্ধান্ত নেয় তারা জিপ লাইন বানিয়ে নদী পার করবে। তাই 81 কম্পাসটা একটা গাছে ঝুলিয়ে নাম্বার 109-কে দায়িত্ব দেয় সেটা ভালোভাবে নজর রাখতে, আর সে ডুব দেয় নদীতে ওপারে যাওয়ার জন্য। স্রোতকে অতিক্রম করে অতি কষ্টে সে নদীর অপর প্রান্তে পৌঁছে গাছের সাথে দড়িটা বেঁধে দিলে তৈরি হয়ে যায় জিপ লাইন। এখন বাকিদের দড়ি বেয়ে এদিকে নিয়ে আসার পালা। তাই প্রথমে নাম্বার 15 আর নাম্বার 7 জিপ লাইন দিয়ে রওনা দেয় ওপারে যাওয়ার জন্য। কিন্তু নাম্বার 7-এর স্ট্রেচারটা মাঝ নদীতে দড়ির মধ্যে আটকে গেলে এক পর্যায়ে সে তার স্ট্রেচার নিয়ে নদীতে পড়ে যাওয়ার উপক্রম হলে নাম্বার 81 ও বাকিরা এসে তাকে বাঁচায়। তবে কম্পাস পুনরায় খারাপ হয়ে গেলে তারা বুঝতে পারে এই মেশিন ইতিমধ্যে এখানে চলে এসছে, আর সেটাই হয়। মেশিন এসে তাদের সবাইকে স্ক্যান করে গুলি বর্ষণ করতে শুরু করলে গুলি লেগে দড়িটা ছিঁড়ে যাওয়ায় সবাই জলে পড়ে যায়। এরই সাথে ওয়াকিং মেশিন নদীর মধ্যে এসে তাদের উপর হামলা করতে শুরু করলে কোনোভাবে তারা ডুবসাঁতার দিয়ে ওয়াকিং মেশিনের হামলা থেকে বেঁচে ইনস্ট্রাক্টরদের বেসে এসে পৌঁছয়। তবে ডুবসাঁতার দিয়ে আসার সময় নাম্বার 23 গুলিতে শেষ হয়ে যায়। তারা ইনস্ট্রাক্টরদের বেসে পৌঁছে দেখে বেস পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
কেউ বেঁচে নেই। অর্থাৎ ওয়াকিং মেশিন পাইলট সহ সমস্ত ইনস্ট্রাক্টরকে মেরে ফেলেছে। তবে তারা বুঝতে পারে না ওই মেশিন তো সবসময় তাদের পিছু করছিল, তাহলে সে এদের কখন মারল। তখনই পাহাড়ের ওপর থেকে নিচের উপত্যকা পর্যন্ত হামলার চিহ্ন দেখে নাম্বার 81 বুঝতে পারে যে ওয়াকিং মেশিন হচ্ছে ভিন গ্রহের একটি এলিয়েন মেশিন, যা সর্বপ্রথমে পাহাড়ের সাথে ধাক্কা লেগে এখানে পড়েছিল। নাসা খবরে দেখিয়েছিল যে একটা উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসছে, যার ভিতরে ছিল এই ওয়ার মেশিন। আর উল্কাপিণ্ডের বিস্ফোরণের ফলেই এই ওয়াকিং মেশিন এখন পৃথিবীতে এসে এদের উপর হামলা করছে। আপাতত এখন এই মেশিন কাউকেই ছাড়বে না। শুধু তাই নয়, ওয়ার মেশিন জঙ্গল থেকে বেরিয়ে গেলে তা পুরো পৃথিবীর জন্য বিপদ ডেকে আনবে। তাই ওয়ার মেশিন সম্পর্কে টরেসকে জানানো অত্যন্ত জরুরি, যার জন্য তাদের জঙ্গল থেকে বেরিয়ে বেসে ফিরতে হবে। কিন্তু কিভাবে? এমন সময় নাম্বার 81 এর নজর পড়ে বেসে থাকা একটা ভাঙা মিলিটারি জিপের দিকে। সে ঠিক করে এইটা দিয়ে তাদের রেঞ্জার্স বেসে ফিরে সবাইকে ওয়ার মেশিন সম্পর্কে জানাবে। তবে জিপ স্টার্ট দেওয়ার আগে ওয়ার মেশিন পুনরায় এসে হামলা করতে শুরু করলে তাকে প্রতিরোধ করতেই ইনস্ট্রাক্টরদের যে আসল গুলি দেওয়া হয়েছিল নাম্বার 15 সেগুলো আনতে গেলে ওয়ার মেশিন তাকে স্ক্যান করে শেষ করে দেয়। তবে সে কিন্তু মারা যাওয়ার আগে গুলির বক্স নাম্বার 81 এর হাতে ছুঁড়ে দিলে তারা জিপ স্টার্ট করে ওয়ার মেশিনের দিকে প্রথমবারের মতন গুলি চালাতে শুরু করে। কিন্তু তারা দেখে যে এই মেশিন গুলিকে প্রতিরোধ করে একই রকমভাবে এগিয়ে চলেছে, মানে তার ডিফেন্স মেকানিজম গুলি দিয়ে ভেদ করা সম্ভব নয়। তবুও তারা হাল ছাড়ে না, ক্রমাগত গুলি বর্ষণ করতে থাকলে এক পর্যায়ে এসে থেমে যায়। সবাই ভাবে হয়তো ওয়ার মেশিন আর তাদের পিছু করবে না, কিন্তু তারপরে শুরু হয় আসল মরণ বাঁচন খেলা। ওয়ার মেশিন তাদের জিপের সামনে একের পর এক অ্যাটাক করতে থাকে জিপ ধ্বংস করার জন্য। তবে নাম্বার 44 কোনোভাবে সেইগুলো থেকে বেঁচে জঙ্গলের মধ্যে ঢুকে পড়লে ওয়ার মেশিনও এইবার জিপের সামনে এসে তাদের উপর সরাসরি অ্যাটাক করতে শুরু করে। ততক্ষণে নাম্বার 81 মেশিনের দিকে পাল্টা গুলি চালাতে থাকলেও কোনো কাজের কাজ না হলে সে এইবারে পাশের একটা পাহাড়কে টার্গেট করলে অনেকগুলো ভারী পাথর একসাথে ওয়ার মেশিনের উপর পড়লে সেটা পাথরের নিচে চাপা পড়ে যায়। তবে তাদের জিপ একটা পাথরের সাথে ধাক্কা লেগে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এরপর প্রায় বেশ কিছুটা সময় কেটে যায়। নাম্বার 81 এর জ্ঞান ফিরলে সে জিপের কাছে গিয়ে দেখে নাম্বার 7 বাদে সবাই মারা গেছে। সে খেয়াল করে ওয়ার মেশিনটার একটা অংশ পাথরের নিচে চাপা পড়ে নষ্ট হয়ে গেলেও আরেকটা অংশ মহাকাশে কোনো সংকেত পাঠাচ্ছে। এই সুযোগে সে তাড়াতাড়ি নাম্বার 7কে নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। রাতে নাম্বার 7 তাকে জানায় যে তার ভাইকে সে চিনত। সে জানতো তার ভাইয়ের একটাই স্বপ্ন ছিল একসাথে রেঞ্জার্স হওয়া। 2 বছর আগে সে ছুটিতে থাকাকালীন জানতে পারে সে আর বেঁচে নেই। তার হাতে ছিল এক ধরনের ট্যাটু, যা নাম্বার 81 এর হাতেও আছে। 8 সপ্তাহ আগে যখন নাম্বার 7 প্রথমবার বেসে নাম্বার 81কে দেখেছিল, তখনই সে তার হাতে থাকা ওই ট্যাটু দেখে তাকে চিনতে পারে। তবে নাম্বার 81 পুরো ট্রেনিংয়ে একা থাকায় সে এই বিষয়ে তাকে কিছুই জানায়। এমন সময় তারা দেখে যে ওয়ার মেশিন আরও একবার তাদের দিকে ধেয়ে আসছে। মেশিনটা তাদের আরও কাছাকাছি এলে 81 লক্ষ্য করে যে মেশিনের ভিতর দিয়ে বাষ্প বেরোচ্ছে, অর্থাৎ মেশিনের মধ্যে একটা ভেন্টিলেশন ওয়ে আছে, যা মেশিনটাকে বেশি গরম হতে দেয় না, কারণ প্রত্যেকটা মেশিনের একটা থার্মাল লিমিট আছে। এইটা দেখে তার মাথায় খেলে যায় একটা বুদ্ধি। সে নাম্বার 7কে গাছের পিছনে লুকিয়ে রেখে চলে যায় জঙ্গলের মধ্যে থাকা একটা কনস্ট্রাকশন সাইটে। সেইখানে রয়েছে বড় বড় বুলডোজার, বেশ কিছু এক্সপ্লোসিভ এবং একটা স্টোন ক্রাশার মেশিন। তার পরিকল্পনা হচ্ছে ওয়ার মেশিনকে এইখানে এনে তাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া। ফলে সময় মতো ওয়ার মেশিনটা কনস্ট্রাকশন সাইটে এসেও পড়ে এবং কনস্ট্রাকশন সাইটের পুরোটা স্ক্যান করতে শুরু করে। তবে মেশিন আসার আগে নাম্বার 81 এখানে বেশ কিছু এক্সপ্লোসিভ আগে থেকেই সেট করে রেখেছিল। এখন সে স্টোন ক্রাশার মেশিন দিয়ে একটা ভয়ানক বিস্ফোরণ ঘটালে ওয়ার মেশিনে কিছু সময়ের জন্য দুর্বল হয়ে পড়ে। আর এই সুযোগে নাম্বার 81 বুলডোজার দিয়ে ওয়ার মেশিনকে পাহাড়ের ধারে চেপে রেখে তার ভেন্টিলেশন ভেন্ট দিয়ে অনেক পরিমাণে পাথর ঢালতে শুরু করে। ফলে ওয়ার মেশিনটা গরমে ওভারলোড হয়ে অবশেষে ভয়ানক বিস্ফোরণের সাথে ধ্বংস হয়ে যায়। এদিকে সঠিক সময় মতো একদম বিস্ফোরণের আগেই নাম্বার 81 বুলডোজার থেকে বেরিয়ে আসলে সে প্রাণে বেঁচে যায়। তবে তখনই দেখে মেশিনের মধ্যে থাকা আর্মসগুলো মাটিতে ছড়াতে শুরু করেছে, মানে আরেকটা বিস্ফোরণ। সে তাড়াতাড়ি সাইড থেকে পালিয়ে নাম্বার 7 এর কাছে পৌঁছলে তখনই ঘটে যায় সেই ভয়ানক বিস্ফোরণ।
পরের দিন সকালে শেষ পর্যন্ত ওয়ার মেশিনকে হার মানিয়ে একজন সত্যিকারের রেঞ্জার্সের মতন নাম্বার 81-7কে কাঁধে নিয়ে রেঞ্জার্স বেশে ফিরে আসতে সক্ষম হয়। টরিস ও শেরিদান তাকে জানায় যে তারা উল্কাপিণ্ডের যে খবর পেয়েছিল ওইগুলো আসলে উল্কাপিণ্ড ছিল না, ছিল অসংখ্য ভিন গ্রহের ওয়ার মেশিনের এক একটা টুকরো। সেগুলো পৃথিবীর সাথে ধাক্কা লেগে এখন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং আক্রমণ করতে শুরু করেছে। পুরো দেশে শুরু হতে চলেছে এক অজানা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ। পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে। নাম্বার 81 বুঝতে পারে তারা প্রথম রাতে বিশ্রামের সময় আকাশে দ্রুত গতিতে যে আলো 6টা দেখেছিল সেটা আসলে মিশনের কোনো অংশ ছিল না, বরং ছিল বিপদের সূত্রপাত। তবে নাম্বার 81 জানে মেশিনের দুর্বলতা। সে টরিস ও শেরিদানকে মেশিনের দুর্বলতা ও তাকে কিভাবে ধ্বংস করা যেতে পারে জানালে সার্জেন্ট তাকে আনুষ্ঠানিকভাবে রেঞ্জার্স ঘোষণা করে এবং এইভাবে তার ভাইয়ের শেষ ইচ্ছে পূরণ হয়। কিন্তু এখন বিপদ আরও বড়। শুধু তাদের নয়, পুরো পৃথিবীতে নেমে এসছে শঙ্কা, আর পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব রেঞ্জার্সদের। তাই ওয়ার মেশিনের বিরুদ্ধে যুদ্ধের জন্য নাম্বার 81কে পরবর্তী মিশনে পাঠানো হয় টিম লিডার হিসেবে। তার দল পরবর্তী মিশনের জন্য 81-এর নেতৃত্বে রওনা দেওয়ার সাথেই শেষ হয় আজকের মুভি ওয়ার মেশিন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং যারা চ্যানেলে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এবং আমার সাথে কথা বলতে হলে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, সেখানে চেক আউট করতে পারো।